সেনা প্রধানের সাথে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আছে। এই 2 টাকার 2 পয়সার এই কুত্তাগুলা। শুধু তাই নয়, ইউনূস বিরোধী মিছিলও চোখে পড়ছে। এদিকে সেনাপ্রধান শেখ হাসিনাকে সাথে নিয়ে নতুন পদক্ষেপ নেন। সন্ধ্যার পর হঠাৎ দেশের পরিস্থিতি উত্তাল হয়। ডক্টর ইউনূস সহ সবার কপাল পুড়ে ক্ষমতার পালাবদল হয়। এমন একটা কাম কিভাবে করলো ডক্টর মোহাম্মদ ইউনূস? পুরা আইক্যাউলা বাসটা একেবারে হান্দাই দিছে। এই বুড়া মানুষটা আরেকটা বুড়া মানুষরে এইভাবে আইক্যাউলা বাসটা দেওয়াটা কি ঠিক হইল? এইদিকে আবার দেখতে পাচ্ছি যে রাজপথের মধ্যে উত্তাল পরিবেশ হচ্ছে এবং এই পরিবেশের মধ্যে কিন্তু ডক্টর ইউনূসকে নিয়ে অনেক কথা আপনারা দেখতে পারবেন। পরবর্তী সময় মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পরও বাংলাদেশের পরিস্থিতি বিশেষ কিছু বদলায়নি, বরং অর্থনৈতিক অবস্থা থেকে শুরু করে রাজনৈতিক অস্থিরতা বেড়েই চলেছে। এরই মধ্যে আবার বেশ কয়েকটি নতুন পার্টি মাথা তুলেছে বাংলাদেশে। এর মধ্যে রয়েছে জাতীয় নাগরিক পার্টি। 2 মাসেই হতাশায় এনসিপি। এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। বাংলাদেশে প্রচলিত রাজনৈতিক ব্যবস্থা, প্রধান যে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে আওয়ামী লীগ, বিএনপি, এর বাইরে একটি তৃতীয় শক্তি উত্থানের একটা বিশাল সম্ভাবনা ছিল। বাতির নিচে অন্ধকার প্রফেসর মোহাম্মদ ইউনূস, উনার মতো বিজ্ঞ ব্যক্তিও কিন্তু উনার সামরিক সচিব হিসাবে হাসিনার ভাইগনাকে উনি বসিয়ে রেখেছেন, জেনারেল ফেরদৌসকে। তার মানে এখানে কি বাতির নিচে অন্ধকার। আওয়ামী লীগের ঝটিকা মিছিল ঠেকাতে পুলিশ রীতিমতো তৎপর এবং দিশেহারা অবস্থা। হঠাৎ করে বিভিন্ন জায়গা থেকে ঝটিকা মিছিল বের হচ্ছে। আজকে পাকিস্তানের মিলিটারি পাওয়ার নিয়ে পাকিস্তান বিরাট বাংলাদেশের পাশে দাঁড়াচ্ছে। একখানা ট্রেন ক্যাপচার হলো, তাও করলো একটা কমিউনিটি অর্গানাইজেশন। তারা গিয়ে বাংলাদেশকে বলছে আমরা মিলিটারি সাপোর্ট দেবো। আগে নিজেদের পিঠ বাঁচাও, আগে নিজেদের মুখ বাঁচাও। সারা মুখে চুনকালি মেখে ঘুরে বেড়াচ্ছ, নিজের দেশের মানুষকে প্রোটেক্ট করতে পারছো না। একদিকে আওয়ামী লীগ ফেরার জন্য প্রত্যয় নিয়ে বসে আছে, যে কোনো সময় ফিরতে পারে। ওয়াকারুজ্জামান ক্ষমতা গ্রহণ করবে, যে কোনো সময় বাংলাদেশের রাজনীতির মোড়, প্রেক্ষাপট, যে কোনো সময় রাজনীতির অবস্থান সবকিছু পরিবর্তন হতে পারে। এখন যারা ক্ষমতায় আছেন তারা যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন। হ্যাঁ, অনেকেই ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে, আবার ক্ষমতার পালাবদলও হয়েছে। দর্শক শ্রোতা, দেশের পরিস্থিতি দেখে সাধারণ মানুষরা বলতে শুরু করেছিল যে দেশের মধ্যে ক্ষমতার পালাবদল হবে, নতুন সরকার আসবে বা নতুন দেশের মধ্যে বড় বড় ঘটনা ঘটবে। এইটা সাধারণ মানুষরা রাজপথে নেমে অনেক কথা বলেছিল। ইতিমধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? দর্শক শ্রোতা, শেখ হাসিনার পরিকল্পনাগুলো কিন্তু বাস্তবে রূপ নিচ্ছে এবং তার কর্মীদের দিয়ে আপনারা দেখেছেন যে বাংলাদেশের রাজপথের মধ্যে আন্দোলন করাচ্ছে, মিছিল করাচ্ছে এবং সে ভারতে বসে যে কথাগুলো বলছে, এই কথাগুলো দেখে কিন্তু আমরা ধারণা করতে পারি তার পরিকল্পনাগুলো। গাজে এই বিষয়গুলো পর্যালোচনা করার পর আমাদের কাছে অনেক ভিডিও ক্লিপ আসে, সেই ভিডিওগুলো আপনাদেরকে এই জায়গায় এক এক করে ধারাবাহিকলি দেখাবো। সর্বশেষ সেনাপ্রধান কী পদক্ষেপ নেন এবং তার পদক্ষেপটি দেখে সবাই কিভাবে অবাক হয় আপনারা দেখতে পারবেন। আসুন দর্শক, আমরা কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনাগুলো দেখে আসি। সেনা প্রধানের সাথে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আছে। এই 2 টাকার 2 পয়সার এই কুত্তাগুলা, তারা যখন এইসব কথাবার্তা বলছে, এই 2 টাকার এই টোকাইগুলো যখন সেনাবাহিনীর দিকে আঙুল তুলছে, তখন তারা বসে বসে কি করছে, কি দেখছে, কি চায়, আর কি দেখতে চায় তারা? সেনাবাহিনীকে নামিয়ে কোথায় নিয়ে এসেছে? সেনা প্রধানের সাথে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আছে, প্রত্যেক লোক আছে। আমি মনে করি সেনাবাহিনী নিশ্চয়ই এই টোকাইয়ের বাচ্চাদের উচিত শিক্ষা দিবে। সাধারণ জনতা সেনাবাহিনীর সাথে আছে। এই সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে, ক্রমাগতভাবে সেনাবাহিনীকে নানান ট্যাগে আপনার রূপান্তর করছে, নানানভাবে তাদেরকে বলছে। কারা বলছে? এই রাজাকারের বাচ্চা, রাজাকারের নতুন দল জাতীয় নাগরিক পার্টি নামের এই টোকাইয়ের দল। এই টোকাইদের একজন প্রধান বা অন্যতম প্রধান হাসনাত আব্দুল্লাহ, যাকে সবাই হাবাদুল্লাহ নামে চেনে। এই হাবাদুল্লাহ একটি স্ট্যাটাস দেয়, ওই স্ট্যাটাসে সে কি বিকৃত করে কথা বলছে, উত্তরপাড়া, তারপর ক্যান্টনমেন্ট, মানে এমন একটা ব্যাপার যে সে বিরাট বড় এক হ্যাডম। সেনাপ্রধানকে জড়িয়ে বা তাকে ইঙ্গিত করে তাদের যে পুরো ক্ল্যানটা আছে, অর্থাৎ সে যখন একটা স্ট্যাটাস দেয় তখন ওই বাকি টোকাইয়ের বাচ্চা, যেমন এই আসিফ, নাহিদ, কষা সার্জিস, তারপরে ওই যে একটা বাবাখোর আছে চিটাগংয়ে, রাফি, এরা, তারপরে যে বিহারির বাচ্চাদের যে দল আছে ইনকিলাব মঞ্চ, তারপর হচ্ছে অ্যান্টি ফেসিস্ট কোয়ালিশন নামে আরেক বিহারির বাচ্চাদের দল আছে। এরা সবাই মিলে এক ধরনের আওয়াজ উঠাবার চেষ্টা করে। আওয়াজ উঠলে যেটা হয় সেটা হচ্ছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই রাজু ভাস্কর্যের পাদদেশে 1000-2000 লোক বা এরকম 500 থেকে 2000 লোকের মতো জড়ো করে ভাঙচুর, হই হট্টগোল করে দেখানোর চেষ্টা করে যে তাদের সাথে অনেক লোক আছে। এদের সাথে যোগ দেয় জামাতে ইসলামী, শিবির, এদের সাথে যোগ দেয় হিজবুত তাহরির এবং অ্যান্টি বাংলাদেশ যতগুলো দল আছে প্রত্যেকে তাদের সাথে যোগ দিয়ে এইটা দেখানোর চেষ্টা করে যে তাদের সাথে জনতা আছে।
কিন্তু এই প্যাটার্নকে আজকে ভাঙার সময় এসেছে। আমরা অনেকগুলো প্রশ্নও করতে চাই। এই হাবাদুল্লাহ বলেছে যে বাংলাদেশ আওয়ামী লীগকে নাকি পুনঃপ্রতিষ্ঠা করতে চায় সেনাবাহিনী। বাংলাদেশ আওয়ামী লীগ কি সেনাবাহিনীকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে কেন? বাংলাদেশ আওয়ামী লীগ কি কোনো নিষিদ্ধ দল? বাংলাদেশ আওয়ামী লীগ কি এমন কোনো দল যে তাকে নতুন করে রিফর্ম করবার দরকার হয়েছে, নতুন করে তাকে কাজ করবার দরকার হয়েছে? আমি যদি সমস্ত কিছু বাদ দিয়ে বাংলাদেশের ইলেকশনের ডাটাগুলো অ্যানালাইসিস করি, বাংলাদেশ আওয়ামী লীগ যেবার হেরেছে, অর্থাৎ 2001-এর ইলেকশনে, সেইবারও বাংলাদেশ আওয়ামী লীগের ভোট ছিল 40 পয়েন্ট প্লাস। যিনি বা যারা সে সময় জয়ী হয়েছিল বিএনপি, তাদের ভোট ছিল 40.86 অর সামথিং। এককভাবে বাংলাদেশ আওয়ামী লীগ পেয়েছে 40 পয়েন্ট প্লাস। এরকম একটা দলকে পুনঃপ্রতিষ্ঠা সেনাবাহিনী কেন করবে? সেনাবাহিনীর তো এটা দায়িত্বও না। এই যে কথাটা বলছে, এইটা সত্যতা কি? বাংলাদেশ আওয়ামী লীগের একজন মন্ত্রী মোহাম্মদ আরাফাত তার একটি স্ট্যাটাসে বলেছেন, অযোগ্য সরকারকে তাড়াই দেন, মাই চ্যালেঞ্জ তাড়াই দেন, আমি আপনাদের সাথে থাকবো যদি আপনার আন্দোলন যৌক্তিক হয়, মাঠে নামতে পারেন। একবারও আমি বলি নাই ইউনূস সাহেব দেবতা না, ইউনূস সাহেব দেবতা না। আপনি ইউনূস সাহেবকে নামায় দেন না মাঠে নেমে, আপনি আদায় করতে পারবেন। আপনি 12 বছর কিছু করতে পারেননি, এবং মাথার তাজ যিনি ছিলেন সবচেয়ে বড় দলের, সেই মাথার তাজটাকে মাত্র 2 কোটি টাকা এদিক সেদিক করার কারণে যখন তাকে 7 বছর জেল খাটাইছিল, সেই মাথার তাজের জন্য আপনারা কি করতে পেরেছেন? সেই মাথার তাজ যখন বিদেশে চিকিৎসার জন্য কাকুতি জানাচ্ছে, তখন তার সাথে ডালপালা সবাই কিন্তু বিদেশে বারবার গিয়ে চিকিৎসা করে। মাতুল্য নেত্রীর জন্য কোনো ফিলিংস ছিল না। তাদের মাতুল্য নেত্রী যে যেতে পারে না, কোথায় টাচ করেছিল তাদের? আমি কিন্তু খুব দুঃখে কথাটা বলতেছি, কোন প্রেমে না, কারো বিরুদ্ধে নয়। খালেদা জিয়া একজন অসাধারণ মহিলা, আপসের নেত্রী তাকে বলা হয়। তার যেটুক দুঃখ ঘুষাই দিছে এই ছাত্ররা, প্রফেসর ইউনূস এবং আর্মি চিফ তার বাসায় গিয়ে। এরপর কি এক চুল দুঃখ কেউ দূর করতে পারছে তার আর? আমি কিন্তু মনের দুঃখে বলছি, আমি কারো বিরুদ্ধে বলছি না। তাহলে যারা বলে ইউনূস সাহেব আরো 4 বছর থাকুক, 5 বছর থাকুক, কেউ কয় সারা জীবন থাকুক, কেউ কয় 50 বছর থাকুক, আমি একবার এখন পর্যন্ত বলিনি, বিকজ আই প্রেফার ইলেকশন। আমি একজন গণতান্ত্রিক মানুষ হিসেবে আমি ইলেকশন প্রেফার করি। ইউনূস সাহেব যোগ্য লোক কিন্তু দেবতা নন, তারও ভুল হইতেছে বা হইতে পারে, কিন্তু যারা তাকে রাখতে চান না চ্যালেঞ্জ, এই লোক অযোগ্য, নির্বাচন পর্যন্ত আরেকটা লোক আনেন না, যিনি 3 মাসে নির্বাচন দিয়ে একটা লোক আনেন, কেউ তো নাম বলতে পারতেছে না, একটা লোকের নাম বলুক। আপনি আপনার একটা নেতাকে কেন স্যাটায়ার করবেন উইদাউট এনি লজিক? আমি আবারও বলছি, ইউনূস সাহেব আমি দেবতা মনে করতেছি না। ট্রাম্প সাহেব যখন সারা বিশ্বের জন্য শুল্ক বাড়িয়ে দিলেন, সারা পৃথিবীতে হাহাকার শুরু হয়ে গেল। কি হাহাকার, কি করবে? তখন কেউ না 70-75 জন নাকি তার কাছে বিভিন্ন ভাবে মেইল করুক, ফেসবুকে দেখ, টুইটারে দেখ, যেভাবেই দেখ, নানান জনে দাবি করছে কি যে ইয়ে করে দেন, অর্থাৎ শুল্কটা কমিয়ে দেন। কেউ বলছে শুল্ক শূন্যের কোঠায় নেন, ইত্যাদি ইত্যাদি দাবি ছিল। ইউনূস সাহেব তো একটা চিঠি লিখলেন কি 3 মাসের জন্য স্থগিত রাখতে, যেটা খুব সহজ কাজ এবং যেটা খুব কৌশলী। কেননা আপনি যখন ট্যারিফ বাড়াই দিবেন, কি কি যুক্তিতে বাড়াইছেন সেটাকে আবার চট করে ট্যারিফ কমাই দিবেন, এটার জন্য সময় লাগে। কিন্তু যদি আপনি স্থগিত থাকেন ফর ফিউ ডেজ, ফিউ মান্থ, তাহলে কিন্তু আপনার আদেশ হুবহু একই রয়ে গেল, কিন্তু আপনি আপাতত স্থগিত করলেন। বাংলাদেশের অবস্থা আগের থেকে অত্যন্ত খারাপ হয়েছে। জিডিপি গ্রোথের পরিমাণ ভীষণ মাত্রায় কমে গেছে, পলিটিক্যাল ইনস্টেবিলিটি। ফলে এই মুহূর্তে আইএমএফ থেকে কোনো অবস্থাতেই বাংলাদেশকে টাকা দেওয়া সম্ভব নয়। আইএমএফ কর্তারা কিছুদিন আগে বাংলাদেশে এলেন, মোহাম্মদ ইউনূসের অতিথি আপ্যায়নের প্রশংসা করলেন, কিন্তু টাকা না দিয়েই তারা দেশে ফিরে গেলেন। অর্থাৎ ঘরের ছেলে ঘরে ফেরার পরেও মোহাম্মদ ইউনূসের হাতে ঝুলল একটা ভিক্ষার বাটি, যে বাটি ফাঁকা। মাত্র $1.3 বিলিয়ন লোনের জন্য তারা আইএমএফ কে বারংবার অনুরোধ করতে শুরু করেন। আইএমএফ কর্তারা দেখেন, চলো লোনের যখন শেষ কিস্তিটা দিতেই হবে, আমরা বাংলাদেশে নিজেরা যাই, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেখি, এবং যদি মনে হয় সেই লোন রিটার্ন পাওয়া যেতে পারে, তাহলেই আমরা শেষ কিস্তিটা দেব। কিন্তু তারা বাংলাদেশে তো এলেন, তারা বাংলাদেশের অতিথি আপ্যায়নের প্রশংসা করলেন, আন্তর্জাতিক স্তরে খবর হলো, কিন্তু তারা যখন দেশে ফিরে গেলেন, তারা জানিয়ে দিলেন বাংলাদেশকে এই মুহূর্তে লোন দেওয়া তাদের পক্ষে পসিবল নয়। পরিবর্তিত পরিস্থিতি অনুসারে 21শে এপ্রিল থেকে 25শে এপ্রিল ফের একবার আমেরিকায় তারা মিটিং করবেন। সেই মিটিং এ যদি মনে হয় বাংলাদেশের অবস্থা একটু আপগ্রেডেড হয়েছে, উন্নতি হয়েছে, তাহলে সেই অবস্থায় তারা একটু লোন দেওয়ার কথা ভাবলেও ভাবতে পারেন। অর্থাৎ সব মিলিয়ে বাংলাদেশের যে বর্তমান অবস্থা, তা আরো খারাপ হওয়ার দিকে চলে গেল। শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি কিন্তু আইএমএফ থেকে লোন নিয়েছিলেন। সে সময় বাংলাদেশ রাশিয়া ইউক্রেন যখন যুদ্ধ হয়, বিভিন্ন দিক থেকে ক্রাইসিস পিরিয়ডে পড়েন। এক, ফুড সিকিউরিটির জায়গায় কমে যায়, যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতিতে অনেক কিছু ইম্পোর্ট এক্সপোর্ট ব্যাহত হয়। ফলে তিনি আইএমএফ থেকে $4.7 বিলিয়ন লোন নেন।
কিন্তু আইএমএফ এই লোনের পরিমাণ একবারে দেয় না, তারা কিস্তি মারফত প্রত্যেকটি দেশকেই কিন্তু সেই লোনের পরিমাণ দেয় এবং ওই আগের কিস্তি ঠিক কোন কাজে ব্যবহার করা হয়েছে সেই রকম একাধিক হিসেব নিকেশ তথ্য তারা কালেক্ট করেন। শেখ হাসিনা যতদিন ছিলেন তখন এই লোনের কিস্তি পেতে কিন্তু বাংলাদেশ সরকারের অসুবিধা হয়নি। সমস্যাটা হয়ে গেল মোহাম্মদ ইউনূস আসার পর। বাংলাদেশের বর্তমান অবস্থা এতটাই খারাপ জায়গায় পৌঁছেছে যে বিদেশি কোনো ইনভেস্টমেন্ট তো আসছেই না, উল্টে একের পর এক বিদেশি ইনভেস্টমেন্ট আসা বন্ধ হয়ে গেছে, যেগুলো অলরেডি বাংলাদেশে এক্সিস্টিং ইনভেস্টমেন্ট ছিল। আইএমএফ কর্তারা তাই নিজেরা বাংলাদেশ থেকে দেখতে আসেন, তারা বাংলাদেশ থেকে দেখেন এবং ফেরার সময় 4টে এমন গুরুত্বপূর্ণ পয়েন্ট বলে যান যা মোহাম্মদ ইউনূসের রাতের ঘুম উড়িয়ে দিতে বাধ্য। তারা কেন লোন দিচ্ছেন না সেই হিসেবে 4টে পয়েন্ট তারা বলেন। বাংলাদেশের মিডিয়া এগুলো প্রচার করবে না। আর আপনারা আমাকে বলতেই পারেন আমি কেন বাংলাদেশের এই খবরটা নিয়ে আসছি, কারণ এর সঙ্গে ভারতের সম্পর্ক কিন্তু জড়িয়ে আছে। কারণ ভারতবর্ষ যতদিন বাংলাদেশের সঙ্গে ছিল ততদিন আইএমএফ থেকে এই ধরনের ঋণ পাওয়া কিংবা বিদেশি ইনভেস্টমেন্ট পাওয়া বাংলাদেশের পক্ষে অসুবিধার ছিল না, কারণ ভারত এবং বাংলাদেশের ট্রেড রিলেশন এতটাই সুগঠিত ছিল যে এই মনিটারি রিলেশনের এই যে ট্রানজিশন সার্কেলটা তা কিন্তু খুব সুন্দরভাবে মেনটেন করা হতো। আজকে আইএমএফ কিন্তু সেই প্রশ্নটাই তুলে দিয়ে গেছে বাংলাদেশে। কি বলেছে আইএমএফ? তারা বলেছেন রেভিনিউ টু জিডিপি রেশিও, অর্থাৎ মোহাম্মদ ইউনূস সরকারের রেভিনিউ যে ক্লিয়ার পাথওয়ে সেইটাই এই মুহূর্তে নেই। কিভাবে যে বলি কথাটা, এমন একটা কথা, এমন একটা কাম কিভাবে করলো ডক্টর মোহাম্মদ ইউনূস। পুরা আইক্যাউলা বাসটা নরেন্দ্র মোদীরে একেবারে হান্দাই দিছে। বলেন তো কি এই বুড়া মানুষটা আরেকটা বুড়া মানুষরে এইভাবে আইক্যাউলা বাসটা দেওয়াটা কি ঠিক হইল? আপনাদের কাছ থেকে একটু জানতে চাই বাসটা এবার কিভাবে দিল। পুরা আইক্যাউলা বাস মাইরা দিছে এবার নরেন্দ্র মোদীরে ডক্টর মোহাম্মদ ইউনূস। নরেন্দ্র মোদী তো গরুর গু আর মুদ খা, তার বুদ্ধি শুদ্ধি হইলে কতটুকু হইব। এরপরে আবার নিরামিষ, খায় না গরুর মাংস, যেটা খাইলে বুদ্ধি হইব সেটাই সে খায় না, তাছাড়া তার কোনো মাংস মাছ কিছুই খায় না। এখন এই ডক্টর মোহাম্মদ ইউনূসের লগে সে পাঞ্জা লড়তে নেমেছে। চার দোকান থেকে উঠা আইসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের সাথে পাঞ্জা লড়বে যে হাতটা কিভাবে রাখলে পাঞ্জাতে হাতটা মস্কাই যায় না বা হাতটা ভেঙ্গে যাবে না, এইটা তো চার দোকানদারের জানা নাই। জানা না থাকার কারণে সে বার আইক্যাউলা বাস খাইতেছে শুধু ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে। আজকে যেই বিষয়টা নিয়ে কথা বলবো আমি, সেই বিষয়টা হইল আমাদেরকে বাংলাদেশের পণ্য বাংলাদেশের টাকে করে বেনাপুল দিয়ে কলকাতা গিয়ে দিল্লি এয়ারপোর্টে গিয়ে আমরা যে মালগুলা বিদেশে বিক্রি করতাম সেটা আমাদেরকে বন্ধ করে দিল কয়েকদিন আগে। বন্ধ করে দেওয়ার পরে ঠান্ডা মাথায় ডক্টর মোহাম্মদ ইউনূস আশিক চৌধুরীর সাথে একটু পরামর্শ করলেন কি করা যায়, কিভাবে আমাদের গার্মেন্টস শিল্পের এই এক্সপোর্ট গুলা কন্টিনিউ করা যায়, যাতে করে আমাদের দেশের ব্যবসা বাণিজ্যে যাতে কোনো ব্যাঘাত সৃষ্টি না হয়। সেই ধুতি পরা বুইরা তো আমাদেরকে ব্যাঘাতের জন্য এই কাজটা করেছে, এবার কিভাবে করা যায়। আশিক চৌধুরী বুদ্ধি দিলেন যে সিলেট আর চট্টগ্রামের আমাদের বিমানবন্দর গুলাকে আন্তর্জাতিক মানের করে ফেলবো। আস্তে 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 আমাদের সকল পুরাতন বিমানবন্দর গুলাকে আন্তর্জাতিক মানের বিমানবন্দর বানিয়ে ফেলবো। আমরা সরাসরি শিপমেন্ট করব, কার্গো ফ্লাইট সরাসরি আমাদের বিমানবন্দরে আসবে। আমাদের আকাশ সীমা ঢোকার পরে ট্যাক্স আমরা পাবো। আমাদের এয়ারপোর্টে যত মিনিট তাদের ফ্লাইটগুলা থাকবে ওইটার ট্যাক্স পাবো। আমাদের দেশের মানুষদের কর্মসংস্থান এয়ারপোর্ট গুলাতে বাড়বে। আর আমাদের আশুলিয়া, সাভার, গাজীপুর বানানো গার্মেন্টসের জিনিস আমাদের ঢাকা এয়ারপোর্টে যাবে, অথবা সিলেট যাবে, অথবা চট্টগ্রাম যাবে। আস্তে করে আমরা কক্সবাজার চালু করব, সৈয়দপুর চালু করব, বগুড়া চালু করব, কুমিল্লা চালু করব। এভাবে আমরা সব জায়গায় আমাদের এয়ারপোর্ট গুলা চালু করে দিয়ে আমরা শিপমেন্ট গুলা সরাসরি কার্গো ফ্লাইট গুলা বাংলাদেশ থেকেই যাবে, ভারতের কাছে যাব না। কারণ ভারতে ঢুকার পরে আমাদের ট্রাক গুলা দিল্লি পৌঁছা পর্যন্ত কত তেল, কত খরচ, কত এক্সপেন্সিভ ভারত হইয়া যেতে। আর আমাদের নিজের দেশের ভিতরে কোথাও 20 কিলোমিটার যাবে, কোথাও 200 কিলোমিটার যাবে, তারপরে এয়ারপোর্ট পেয়ে যাবে, তারপরে আমাদের এয়ারপোর্ট দিয়ে সেগুলা চলবে। এই বুদ্ধি যখন চলে আসলো আশিক চৌধুরী একেবারে তরুণ, ওনার ছেলেও না, ওনার নাতির সমান বয়স আশিক চৌধুরী আর ডক্টর মোহাম্মদ ইউনূস। এই জন্যই কইলাম আমাদের বুড়া মুরব্বী ডক্টর মোহাম্মদ ইউনূস। তাই দাদা নাতির বুদ্ধি যেরকম হয় বা নানা নাতির মতন ওনারা
বুদ্ধি করে এই কাজ যখন ডিক্লার দিলেন, আমাদের সিলেট দিয়ে অলরেডি কাজ শুরু হয়ে গিয়েছে। সিলেটের এয়ারপোর্টের আমাদের যারা এমডি আছে, দায়িত্বে আছে, তাদের বক্তব্য গতকাল কিন্তু আমরা পেয়ে গেলাম। তারা কিভাবে জিনিসগুলাকে রাখবে, পাঠাবে, এই ব্যবস্থাপনা ডে বাই ডে বৃদ্ধি কিভাবে করবে এবং প্রাইভেটলি বাংলাদেশের ব্যবসায়ীরাও এই ব্যাপারে সহযোগিতা করবে এবং সহযোগিতা করার ওয়ে সিস্টেমটাও আমরা ইতিমধ্যে জেনে ফেলেছি। প্রিয় দর্শক, তাহলে আমাদেরকে যে সমস্যাটা করতে চেয়েছিল নরেন্দ্র মোদী, সেটার সমাধান আমাদের নিজের দেশে, আমাদের ভাগ্য আরো সে ফিরিয়ে দিলেন। আমার ভাগ্য আপনার বাড়িতে গিয়ে গোসা মাজা করতেছিলাম, এখন আমার ঘরেই আমার ভাগ্য খুলে গেল। এরপরে আসেন নরেন্দ্র মোদীকে এবার আইক্যাটা কিভাবে দিলেন। ভারতের সুতা দিয়া বাংলাদেশের গার্মেন্টস শিল্প চলে, ম্যাক্সিমাম সুতাটা ভারত থেকে আসে আর এর মেজরিটি অংশটা আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক বিষয় নিয়ে অনেক কথা হচ্ছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে এবং দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে এবং তাদের মন্তব্যগুলো দেখে কিন্তু আমরা বুঝতে পারি যে দেশের আপডেট নিউজগুলো। এইখানে কিন্তু বিশেষ করে সেনা প্রধানকে নিয়ে কথা হয়, শেখ হাসিনার বিষয়ে কথা হয়, তার বিভিন্ন পদক্ষেপ এবং দেশের মধ্যে কি কি হচ্ছে এইগুলো বিষয় নিয়ে। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি? অনেকে যে বলছে যে তারা শেখ হাসিনাকে সরাসরি চায়, আবার অনেকে মানে ডক্টর ইউনূস বা তাদেরকে অনেকে চায়ও না। দর্শক শ্রোতা, আপনারা কি চান এবং আপনারা কোনটা চান অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন। দর্শক শ্রোতা, সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।